মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান। এবং দর্শক, আজকে বিশেষ একজন মানুষ তো আমার সাথে আছেন। তিনি আমাদের অনেকেরই ভীষণ প্রিয় একজন মানুষ, তবে খল চরিত্রে তিনি দুর্দান্ত, সবার কাছে সেরা আসলে তিনি। এবং তার আইডল যিনি খল চরিত্রে, প্রয়াত হুমায়ুন ফরিদী, তিনিও আসলে আমাদের কাছে এখনও ভীষণ ভালো লাগার কিংবদন্তি একজন মানুষ। কেন এত গল্প বলছি? আমরা আমাদের সিনেমা জগৎ নিয়ে বা আমাদের দেশের সিনেমা নিয়ে আসলে অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড় ড্রিম আমাদের, যে আমাদের দেশের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে নাম করবে, পুরস্কার জিতবে। এবং সেই অদ্ভুত রকমের ভালো লাগার সেই স্বপ্নটা কিন্তু ধীরে ধীরে পূরণ হচ্ছে, পূরণের পথে অনেক কিছু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, আরও অনেকটা পথ আসলে হাঁটার আছে। এবং আজকে যিনি এসেছেন সম্প্রতি আসলে একটি সিনেমা নিয়ে, তারা আসলে আমার কাছে মনে হচ্ছে বিশ্ব জয় করে এসেছেন। সেই প্রসঙ্গেই তো যাব। নেদারল্যান্ডসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার সিনেমাটি বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে সেরার সম্মাননা পেয়েছে। এটা আমাদের জন্য আসলে বিগ স্টেপ, বিগ ড্রিম, সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় যাচ্ছে। এবং মাস্টারে আসলে এক ঝাঁক অভিনয় শিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে একজন প্রিয় মানুষ, দুর্দান্ত অভিনেতা নাসিরুদ্দিন খান আছেন আজ আমাদের সাথে। চলুন চলে যাই গল্পে, কারণ অনেক কিছু আজকে জানবার আছে। অভিনন্দন পুরো টিমের জন্য, অভিনন্দন প্রথমেই। অনেক ধন্যবাদ। কেমন আছেন? সময়টা কেমন যাচ্ছে? চমৎকার। আমি সবসময় চমৎকার থাকার চেষ্টা করি, কারণ আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, আশেপাশের মানুষ ভালো থাকবে। এবং এই যে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের যে স্বপ্নটা এত বড়, সেই স্বপ্নটা বাস্তবায়ন করছেন আপনারা সকলে মিলে। সেটা আসলে কতটা আনন্দের, ভালো লাগার আমাদের সবার জন্য, বা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি এই সময়ে আমি বসবাস করি এই জন্য। কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের দেশ যে কোনো অঙ্গনেই অনেক দিন ধরে, মানে আমাদের দেশের জন্ম প্রায় 50-55 বছর। আমরা অনেক জায়গায় আন্তর্জাতিকভাবে গিয়েছি, খেলাধুলা বলেন বা সিনেমা সংস্কৃতি নিয়ে বলেন বা বিভিন্ন অঙ্গনে আমরা একটু একটু করে নাম করছি। তো সেই বিবেচনায় গত যে দিনগুলো, মনে করেন 1 বছর আগে, 2 বছর আগে, মানে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে একটু বেশি যাচ্ছি। তার কারণ হচ্ছে এখন আমরা আমাদের এই বিভিন্ন অঙ্গনের যারা কাজ করছে তারা দেশের বাইরেও শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছে, আমাদের দেশেও আসছে, অন্য দেশ থেকে আসছে। মানে এই মেলবন্ধনগুলো ঘটছে। এবং প্রতিটা সেক্টরে, আমি যদি আমার অঙ্গনের কথা বলি, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, প্রতিটি সেক্টরে ডিরেকশন বলেন, মেকআপ বলেন, লাইট বলেন, ক্যামেরার কথা বলেন বা অ্যাক্টরদের কথা বলেন, প্রতিটা ক্ষেত্রেই প্রচুর জিনিয়াস মানুষরা কাজ করছে। এবং এই সময়ে আমিও অংশীদার হতে পারছি, এজন্য আমার খুব ভালো লাগে এবং সৌভাগ্যবান মনে হয় নিজেকে। নিশ্চয়ই। মাস্টারের গল্প আসলে শুনতে চাই। 2024 থেকে আসলে এই কাজ নিয়ে একটু কাজ শুরু হয়েছে এবং রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন মাস্টারের নাম ভূমিকায় আপনি অভিনয় করেছেন। একজন শিক্ষক থেকে আসলে কয়েকটা শেড, কয়েকটা লেয়ার এর গল্প আছে। আমি একটু আপনার চরিত্র নিয়ে শুনবো। তো আপনি তো একটুখানি হিন্টস দিলেনই। এটা একটা শিক্ষক, নামের মধ্যে এটা লুকিয়ে আছে এই চরিত্রটা সম্পর্কে কিছু। এই শিক্ষক ধীরে ধীরে আমরা ধীরে ধীরে দেখি যে রাজনীতিবিদ হয়ে উঠতে, কিংবা রাজনীতির সাথে জড়িয়ে যেতে, কিংবা সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে, এভাবে তার জার্নিটা হয় আর কি। কিন্তু এই মাস্টার চরিত্রে আসলে যে বিভিন্ন লেয়ারের কথা বা শেডের কথা আমি পড়েছি, কারণ এখনো তো আমরা আমাদের দেশে সিনেমাটি দেখিনি। তো এই যে একজন সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ থেকে আসলে ক্ষমতায় যাওয়ার পরে যে নৈতিকতার অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয়, ওই যে লেয়ারগুলো চরিত্রের কিভাবে ফুটিয়ে তুলেছেন বা কতটা, যেহেতু আমাদের দেশের মানুষ এখনো দেখতে পারেনি, সেহেতু অবক্ষয় হয়েছিল কি হয়নি সেটা আমরা জানি না। কিন্তু এই যে একজন ন্যায়পরায়ণ মানুষ বা একটু ঠিকঠাকভাবে জীবনযাপন করেন, এ ধরনের মানুষকে যে আমরা আশা করি আমাদের রাজনীতিতে কিংবা সমাজ গঠনে, সেটার একটা বিষয় আমরা এখানে দেখতে পাই। এটা আমাদের দেশে আমাদের দেশের একটু ঘাটাঘাটি করলে আমরা যে কোনো রাজনৈতিক দলের মধ্যেও দেখতে পাই যে একজন স্কুল মাস্টার কিংবা একজন সৎ মানুষ, তাকে
ফ্লোর দিচ্ছে রাজনৈতিক দলগুলো, কিন্তু উনি যতটুকু সৎ বা যতটুকু সততা দিয়ে বিগত দিনগুলোতে জীবনযাপন করে গেছেন, যার কারণে ওনাকে আজকে এই জায়গায় এসেছেন, উনি সেই জায়গায় কি উনি কমফোর্ট থাকতে পারেন, বা ওনার সেই আগের সেই আইডিওলজি বা অন্যান্য বিষয়গুলোকে মেনটেন করতে পারেন কি পারেন না। তো আমরা দেখি যে আমাদের দেশের প্রেক্ষাপটে একটু কঠিন এটা মেনে চলা। যেমন মনে করেন আমরা একজনকে কোনো একটা মনে করেন চেয়ারম্যান, একজনকে আমরা চেয়ারম্যান বানালাম, এখন উনি চেয়ারম্যান হয়ে উনি যে একজন সৎ মানুষ, এটা যে কাজগুলো করবেন, সেখানে আমরা যারা পরিচিতরা আছি, আত্মীয় স্বজনরা আছি, তারা গিয়ে তো অনেক ধরনের তদবির করি, তাহলে উনি কি আমাদের চাওয়া পাওয়া মেটাবেন, নাকি আমাদের চাওয়া পাওয়া মেটাতে গেলে তো ওনাকে অনেক অনৈতিক কাজ করতে হবে? এই যে একটা পার্শিয়াল হয়ে যাওয়া, একটা সিস্টেমের ফাঁদে পড়ে যান উনি। এটা নিয়েই পুরোটা আসলে মাস্টার। এবার তো আমি নেদারল্যান্ডসের গল্প শুনবো জমিয়ে। আপনারা ফ্লাইট করে সবাই একসাথে তো ফ্লাইটে গিয়েছেন, এবং সেই জার্নিটা নিয়ে শুনতে চাই, মজার কিছু হয়েছে কিনা, আর যাবার পরে আরো গল্প আছে, সেগুলোতে আস্তে আস্তে আসছি। তবে একটু সেই জার্নির গল্পটা শুনবো, সবাই একসাথে যে গিয়েছেন, কি কি ঘটেছে, কি কি হয়েছে। আমরা একসাথে গিয়েছিলাম 3 জন অ্যাক্টর, আমি, মমো আর বাঁধন, আর আমাদের ডিরেক্টর সুমিত এবং তার ফ্যামিলি আগে চলে গিয়েছিল। গিয়েছিল 30 তারিখে আপনারা ফ্লাই করেছেন? আমরা 30 তারিখ ফ্লাই করেছি, 31 তারিখ পৌঁছেছি। 31 তারিখ তখন হয়তো বা রাত 9টা-10টা বাজে মনে হয়, যখন আমরা এয়ারপোর্ট থেকে ঠিক বাইরে বের হলাম এবং ধুম করে একটা ধাক্কা লাগলো, ঠান্ডা এবং প্রচন্ড বাতাস। ঠিক তখনই আমরা 3 জনেই এক বাক্যে স্বীকার করলাম বাংলাদেশ সেরা। শীতের কাপড় ছিল সাথে? হ্যাঁ ছিল, ওই প্রিপারেশন তো আমরা নিয়ে গিয়েছি। ওখানে প্রায় -0 থেকে -4-5 এরকম টেম্পারেচার ছিল আর কি। তো আমাদের দেশ সেরা, এটা আমরা যে কয়দিন ওখানে ছিলাম, বা আমরা বেলজিয়ামও গিয়েছিলাম একদিন ঘুরতে, এই কয়দিনের মধ্যে আমরা একাধিকবার এটা স্বীকার করেছি যে আমাদের দেশ সেরা, এবং উপলব্ধি করছিলাম। এখন আমি জিজ্ঞেস করতে পারেন কেন সেরা? আমাদের দেশের আবহাওয়া বলেন, মাটি বলেন, মানুষ বলেন, পানি বলেন, সবকিছুই সেরা মনে হয়েছিল। কিন্তু আমাদের দেশের একটাই সমস্যা, সিস্টেমের সমস্যা, যে সিস্টেম নিয়ে আসলে মাস্টারে কথা বলা হয়েছে আর কি। নইলে আর সবগুলা, যেমন ওদের মানুষ খুব ভদ্র, সব সিস্টেমেটিক্যালি চলছে, গাড়ি ঘোড়া চলছে, সাইকেল চলার বা বাইক চলার আলাদা জায়গা আছে, ওখানে গেলে মানুষ দাঁড়িয়ে যায়, বা গাড়ি আপনি রাস্তা ক্রস করার সময় গাড়ি দাঁড়িয়ে যায়, একটা সিস্টেমে চলে। এই সিস্টেমটা যদি না থাকতো, আমার ধারণা আর কি, ওরা আমাদের চাইতে বর্বর বেশি হইতো। এটাতে একটু আসছে। আমরা যেহেতু সিস্টেমের মধ্যে নাই, সেহেতু আমরা একটু যা ইচ্ছা মন মতো চলি, আমাদের কোনো বাধা দিতে পারবে না কেউ, এরকম একটু পাগল ধরনেরই আসলে আমরা আছি জাতি হিসেবে। এবং 2 তারিখে মাস্টারের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। তো প্রিমিয়ারের পরবর্তী সময় আসলে আমি রিয়াকশন নিয়ে একটু জানতে চাই, যে ভিন দেশে আমাদের দেশের সিনেমা এত বড় একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে, তার পরবর্তী সময় আসলে কি কি মন্তব্য শুনেছেন, কে কি বলেছে? আমি এই ধরনের অভিজ্ঞতা এর আগে আরেকবার পেয়েছিলাম, সেটা হচ্ছে বুসানে, যখন 28তম বলি যাই আর কি। তো আমি বলির ক্ষেত্র বা মাস্টারের ক্ষেত্র বিদেশ যাওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল সিনেমাটা দেখা, কারণ এটা আমার দেখা হয় নাই, এবং এগুলো ডাবিংও হয় না সেভাবে। এখানে মনে করেন 5% ডাবিং হয় আর হয়েছিল দুইটারই, যার কারণে ডাবিং এর সময় যে অল্প একটু দেখা যেত, ওইটাও দেখা হয় নাই। তো মন্তব্য যেটা বলছিলাম, ওখানে একই অভিজ্ঞতা হয়েছে, যে ওখানকার দর্শকগুলো সিনেমা শুরুর থেকে একেবারে শেষ পর্যন্ত, টাইটেল ওঠা পর্যন্ত, বাতি জ্বলা পর্যন্ত একদম চুপচাপ, কোনো নড়াচড়া নাই, মোবাইল বের করা নাই, কোনো কিছু নাই আর কি, যার কারণে ওরা মনোযোগ দিয়ে দেখেন এটা। তো আমি অবাক হয়ে যাই যে ভিন্ন ভাষার একটা চলচ্চিত্র যে এত নিখুঁতভাবে, এত পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিভাবে বুঝতে পারে ইমোশনগুলো, যদিও এখানে সাবটাইটেল থাকে, এরপরেও কিছু বিষয় থাকে বোঝার। তো আমার যেটা মনে হচ্ছে, তারা সমঝদার, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে না, দীর্ঘদিন ধরে তারা এটা লালন করেন চলচ্চিত্রটাকে, যেটা আমাদের দেশের মানুষও করছে, আরো গভীর হচ্ছে তাদের চিন্তা ভাবনা এই সম্পর্কে। তো তারা আসলে আমাদের দেশের সাধারণ মানুষরা যেভাবে বুঝবে জিনিসগুলো, তারাও যে কিছু জিনিস বুঝতে পারছে, এটা আমার অবাক লেগেছে। তারা কিছু কিছু প্রশ্ন করেছে, যেগুলো হচ্ছে মনে হচ্ছে আরে ওরা এত গভীরে জিনিসটা বুঝতে পারলো। তো আর সিনেমার তো একটা আন্তর্জাতিক ভাষা আছে, এটাও একটা কারণ হতে পারে। কিন্তু বেশ ভালো লেগেছে তাদের আমাদের Q&A যে সেশনটা ছিল,
সেখানে ওরা যেসব প্রশ্ন করেছে চমৎকার। কি ধরনের বিষয়গুলো জানতে চেয়েছে ওই সেশনগুলোতে? ওখানে অবশ্য কিছু বাঙালিও ছিল, ওখানে খুব বেশি বাঙালি নাই নেদারল্যান্ডসে, যা আছে তাদের মধ্যে অনেকে গিয়েছেন। এখন সময় ম্যানেজ করা খুব কঠিন, দূর দূরান্তে থাকেন। আর আমাদের ইয়েগুলো ছিল, স্ক্রিনিংগুলো ছিল ম্যাক্সিমাম 3টা স্ক্রিনিং ছিল, তার মধ্যে একটা শুধু হলিডেতে ছিল, মানে ওদের ডে অফ ছিল আর কি ওই দিন। আর অন্যান্য দিনের মধ্যে ওরা মোটামুটি অনেক দূরে এসেছে। যেগুলো প্রশ্ন কর, যেমন আমাকে একজন প্রশ্ন করলেন, ওখানকার একজন মানুষ, মানে উনি খুব আপ্লুত হয়েছেন আর কি। তো উনি বলছেন যে আমিও তোমার মতো মাস্টার, আচ্ছা, স্কুল টিচার, এবং আমিও এখানকার কাউন্সিলরের একজন মেম্বার। ও গড। হ্যাঁ, তো অর্থাৎ উনি খুব কানেক্ট করতে পেরেছিলেন। আর সব প্রশ্নের কথা আসলে মনে নাই কে কি প্রশ্ন করেছেন, মানে বেশ আনন্দের ছিল সবকিছু মিলিয়ে। এবং পুরস্কার প্রাপ্তির সেই মুহূর্তগুলোতে আসছি, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভে ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং সাথে আছেন ভীষণ প্রিয় একজন অভিনেতা, দুর্দান্ত শক্তিশালী একজন অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন খান। চলে যাচ্ছে আবারও তার কাছেই, এবং যেই গল্পে ছিলাম পুরস্কার প্রাপ্তির ওই মুহূর্তটা শুনতে চাই, কেমন ছিল? যেদিন পুরস্কার প্রাপ্তি, এটা হচ্ছে 6 তারিখের কাহিনী। তো আমরা 3জন হলে ঢুকলাম, ঢোকার পরে হলটা যত বড়, আমরা একদম পেছনের সারিতে বসছি। আমরা বসছি এই কারণে কিছুক্ষণ তাড়াতাড়ি দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো, মানে আমি, মমো আর বাঁধন। তো কিছুক্ষণ পর দেখলাম যে ডিরেক্টর ঢুকলো, ডিরেক্টর বললো যে আপনারা এখানে বসছেন কেন? তখন আমরা এড়িয়ে গেলাম আর কি বিষয়টা, ডিরেক্টর আমাদের সামনে এসে বসলেন। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ডিরেক্টর উনি বিগ স্ক্রিন বেশ কয়েকটা সিনেমা উনি দেখেছেন, আমরাও দেখেছি, কিন্তু উনি বেশি দেখেছেন, আর উনি গিয়েছিলেন আগে, উনি বেশি দেখেছেন। এবং বিগ স্ক্রিন যে কম্পিটিশন, ওটার বেশ কয়েকটা সিনেমা উনি দেখেছেন। তার মধ্যে একটা সিনেমার কথা উনি বারবার বলছিলেন যে এই সিনেমাটা পাবে, সম্ভাবনা বেশি। এবং এই যে উনি অনেকগুলো সিনেমা দেখেছেন, এই সিনেমাগুলো দেখার পরে উনি মাস্টার সম্পর্কে উনার এবং আমাদের যে অভিমতটা ছিল, যে আমরা যে এটা যেখানে সিলেকশন হয়েছে, আসতে পেরেছি, এটাই যথেষ্ট। সুতরাং পুরস্কার প্রাপ্তির বিষয়টা আমাদের মাথার ত্রিসীমানায়ও নাই আর কি, কোটি মাইল দূরে, এরকম একটা অবস্থা। তারপর আস্তে আস্তে ডিক্লেয়ার করতে করতে যখন মাস্টারের কথা ডিক্লেয়ার করলো, তখন আসলে আমরা খুব জোরে একটা ধাক্কা খাই। এই ধাক্কাটা আসলে প্রথম দিকে বের হয়ে আসে আমার মুখ দিয়ে, আমি প্রচন্ড চিৎকার করে উঠি। এবং আমাদের ডিরেক্টর আর ডিরেক্টর ওয়াইফও ছিল, বাচ্চাও ছিল, তারা খুব ভদ্র, বিনয়ী। ডিরেক্টরের ওয়াইফ একটু থতমত, নাসির ভাই আস্তে আস্তে। আমি কি আস্তে ভাই, আমি ঠাটায় চিৎকার চেঁচামেচি, বাঁশি টাসি, হুইসেল টুইসেল দিয়ে একাকার। মমো চিৎকার করতেছে, বাঁধনও, ওরা আবার ভিডিও করতেছে, কারণ ডিরেক্টরকে একটু পরেই মঞ্চে ডেকেছে। তো এই হচ্ছে বিষয়। এবং পরে আমি বাঁধনের কাছে শুনলাম যে আমাদের উচ্ছ্বাস দেখে ওরা খুব আনন্দ পাইছে, উপস্থিত যে দর্শকরা ছিল, ওখানে তো মানে যারা এখানে যাদের সিনেমা এসছে ম্যাক্সিমাম তারাই ছিল, আর হয়তো কিছু দর্শকও ছিল। তো সবাই মিলে আমরা যে উদযাপনটা করেছি, ওইটাও তারা মজা পেয়েছে আর কি। সুতরাং এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া। এটা এই যাবৎকালের আমাদের দেশ বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ফেস্টিভ্যালে অনেক অ্যাওয়ার্ড জিতেছে, আরো পাবে আশা করি। তো আমার জানা মতে সম্ভবত এটা এ পর্যন্ত অর্জিত একটা ভালো পুরস্কার, প্রেস্টিজিয়াস একটা পুরস্কার আসলে। এবং আমরা এই স্বপ্ন তো এখানে থামিয়ে রাখতে চাই না। নিশ্চয়ই আরো অনেক সিনেমা আসলে বিশ্ব দরবারে যাবে, নাম করবে, সেটা প্রত্যাশা করছি। তবে মাস্টার সিনেমাটা আমরা কবে দেখবো? আমরা তো বঞ্চিত হচ্ছে এরকম একটা কাজ থেকে। এটা আমি ঠিক জানি না, তবে আমি যতটুকু শুনেছি সম্ভবত ঈদের পরে বা এরকম কোনো একটা সময়, যেখানে সিনেমা হল মানে রাশ কম থাকে, যেমন ঈদের মধ্যে খুব ব্যস্ততা থাকে, অনেকগুলো সিনেমা থাকে, এরকম কোন একটা মোমেন্টে হয়তো এটা আসবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে শুধু মাস্টার যায়নি, আরো 2টা ফিল্ম গিয়েছে। একটা হচ্ছে মেজবা রহমান সুমনের রোহিত, আর হচ্ছে তাওকিরের দিলোপি। তো দিলোপিটা আমি এখানে দেখেছিলাম, রোহিত রিলিজ হয় নাই, রোহিত আমি প্রথমে ওখানে দেখলাম। তো আমাদের এই 3টা সিনেমায় অসাধারণ, এবং এই 3টা সিনেমারই ভূয়সী প্রশংসা করেছে ওখানকার দর্শকরা, ওখানকার জুরিরা, এবং আমাদের দেশের একটা বেশ ভালো পার্টিসিপেট ছিল আর কি ওখানে। এবং রোহিত
নিয়ে তো আসলে আমরাও খুব অপেক্ষা করছি যে কবে দেখতে পাবো, নিশ্চয়ই নতুন একটা কাজ, বেশ আনন্দ নিয়ে আমরা দেখবো। তবে একটু নতুন কাজগুলোর প্রসঙ্গে এবার চলে আসি, এবং যেহেতু সামনে ঈদ, আমি শুনছিলাম যে ঈদে আপনার অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং আপনি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। অনেক জায়গায় আমি পড়েছি যে আপনি এখানে আছেন, তো সেটার আপডেট একটু আমি জানতে চাই। এটা আসলে প্রিন্সে আমার কাজ করা হয় না শেষ পর্যন্ত। আমি এটাতে ইনভলভ হয়েছিলাম, আমার সাথে চুক্তিও হয়েছে, আমি সাকিব খানের সাথে রিহার্সালও করেছি। আচ্ছা। কিন্তু যখন এটা শুট করার কথা ছিল, ইন্ডিয়াতে যাওয়ার কথা, তখন ইন্ডিয়াতে ভিসা সংক্রান্ত একটা জটিলতায় পড়ে আমারও পাসপোর্ট আটকে গিয়েছিল। পরে আমার আবার এদিকে রটারডামে যাওয়ার তাড়া ছিল, সবকিছু মিলে আমার সাথে টাইমিংটা মিলে নাই। পরে আমি আসলে প্রিন্সটা করা হয় নাই। কিন্তু এখনো মনে হয় সবাই এটা জানে না। না, জানে না কেউ, কারণ আমি দেখি আমাকে অনেকে পোস্টে প্রশ্ন করেন যে প্রিন্সের কি অবস্থা, আপনার প্রিন্স দেখার অপেক্ষায় আছি। তখন আসলে আমি প্রিন্সে কাজ করা হয় নাই। তো আমি জানতে পেরেছি কলকাতার একজন কাজ করেছেন, উনি খুব ভালো একজন অভিনেতা। আমি প্রিন্স দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে এটা শুনে একটু মন খারাপ হচ্ছে, আপনি থাকলে আরো ভীষণ ভালো লাগতো। এটা আপনি হয়তো আমাকে পছন্দ করেন বলে। আমরা যারা আছি আপনার ভক্ত, তারা তো চাই দেখতে। আরো কিছু গল্প আছে, তবে আপনার সামনে একটা জার রাখা আছে, এই জার থেকে 3টে প্রশ্ন নিতে হবে। প্রশ্নগুলো জোরে জোরে পড়তে হবে এবং ঠিকঠাক মতো একদম ডিপ্লোম্যাটিক না হয়ে অ্যান্সার দিতে হবে। এবং প্রথমে একটা নিই প্রশ্ন, আগে দেখি কি আছে। আমি কিন্তু জানি না কি কি প্রশ্ন আছে। তাহলে আপনি তুলে দেন। আচ্ছা ঠিক আছে, আমার উপর দিয়ে যাবে তাহলে। আমি পড়বো? আচ্ছা আমি পড়ি। সব চরিত্রে আপনাকে কাস্ট করা যায় না, ঘটনাটা কতটুকু সত্য? এটা পুরোপুরি সত্য। সব চরিত্রে আমাকে কাস্ট করা যাবে কেন? সব চরিত্র আমি আঁকতে পারবো না, সব চরিত্র তো আমি রূপায়ণ করতে পারবো না, রূপ দিতে পারবো না, তাহলে আমাকে কেন সব চরিত্রে কাস্ট করবে? বাহ, খুব সুন্দর। সেকেন্ডটা আমি, আচ্ছা ঠিক আছে, শেষেরটা তাহলে আপনি তুলেন। আচ্ছা ঠিক আছে। জি। আপনার পরিবার আপনার কাজ নিয়ে কতটা সাপোর্ট দেয়? আমাকে মানে কি বলবো, শতভাগ বললে ভুল হবে, আমাকে মানে উজাড় করা সাপোর্ট দেয় আসলে। আমাকে আমার পরিবার নিয়ে কোনো কিছুই ভাবতে হয় না, বাজার সাজার নিয়ে ভাবতে হয় না, কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। কত লাকি! আমি অনেক সৌভাগ্যবান সত্যি। এবার শেষ প্রশ্নটি আপনি তুলবেন। মাস্টার রটারডাম চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে, পুরো জার্নিটার অভিজ্ঞতা কেমন? এটা তো আসলে আমরা এতক্ষণ গল্প করছিলাম, এটার গল্প করছিলাম। অসাধারণ জার্নি, খুবই সুন্দর। এটা আমার প্রথম ইউরোপ জার্নি ছিল, এবং শুরুতে যেটা বলছিলাম ওটা আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে ইউরোপ ঘুরে আমার মনে হয়েছে শুধু আমার না, বাঁধনেরও মমরও বাংলাদেশ সেরা। এটা কোনো বিনয় দেখিয়ে বলছি না, এটা যে খুব দেশপ্রেম দেখিয়ে বলছি তাও না। যদি বাংলাদেশ সেরা না হয়, তাহলে বিশ্বের নানান প্রান্ত থেকে দীর্ঘ শয়ে শয়ে বছর ধরে এতগুলো জাতি কেন এখানে উপনিবেশ স্থাপন করতে এসেছে? সুতরাং এটা খুব সুন্দর একটা দেশ, আমাদেরকে এটাকে সুন্দর করে সাজাতে হবে। এটার মাটি নষ্ট করা যাবে না। আমরা আর্টিফিশিয়াল সার দিয়ে মাটি নষ্ট করছি, পানি নষ্ট করছি মাছের জন্য। এটা এমনি ন্যাচারালি, এটা যা আছে তা যদি আমরা যত্ন করতে পারি, আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। নিশ্চয়ই। আচ্ছা, প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো পেয়েছি তাহলে। এবং আপনি সামনে আছেন, আর মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে কিছু শুনবো না, এটা তো হয় না। তো 2 এর পরে এখন অনেক ভক্তদের, দর্শকদের চাওয়া পাওয়া যে নেক্সট কি, নেক্সট কবে আসবে, কি হবে? নেক্সট আসার কথা আমি একটুখানি আমার ডিরেক্টর শিহাব শাহিনের কাছে শুনেছিলাম, কিন্তু আসলে এটা জানি না কখন আসবে। সব কিছুর একটা সময় তো লাগে, ন্যাচারালি যেটা হয় আর কি। আর 2টা আমরা একটু তাড়াহুড়া করে করেছিলাম, তো তাড়াহুড়া করে করার কোনো কাজ করার পক্ষপাত আমি না, তাই এটা আসলে অনিশ্চিত, বলা যাচ্ছে না এটা আদৌ হবে কিনা কিংবা কবে হবে আমি জানি না। বাহ, তবে আসলে আমরা একটু প্রত্যাশাই থাকি, কারণ আমরা তো চাই এরকম ক্যারেক্টারে আপনাকে দেখতে। এবং আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম যে আপনি আপনার আইডল মানেন প্রয়াত হুমায়ুন ফরিদী স্যারকে, এবং তিনি আসলে আমাদের এই জগৎকে বা বিনোদন জগতে যা যা উপহার দিয়েছেন, সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো অ্যাকচুয়ালি না। আপনার স্বপ্নটা আসলে কি? আমি এখানে একটু কথা বলি, এটা আমি মানে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। এই অঙ্গনে, যে অঙ্গনে আমি কাজ করছি, এই অঙ্গনে আমার কোনো আইডল নাই আসলে। হুমায়ুন ফরিদীর কথা যেটা বললেন, আমার পছন্দের একজন অ্যাক্টর। যেমন গোলাম মোস্তফা, উনি আমার পছন্দের অ্যাক্টর। এটিএম শামসুজ্জামান আমার পছন্দের অ্যাক্টর, কিংবা পঙ্কজ ত্রিপাঠী, কিংবা অমিতাভ বচ্চন, এগুলো হচ্ছে আমার পছন্দের
অ্যাক্টর। আমার একমাত্র আইডল হচ্ছে আমার ভাই আমানুল্লাহ খান। হ্যাঁ, ও আমার তার সব কিছুর অবদান আইডল আসলে, উনি। উনি আমার যে কোনো অভিনয়ের কথা যদি বলি, এই অভিনয়ের আইডলও তিনি। কেন? কারণ এই বয়স পর্যন্ত উনি আমার প্রায় 15 বছরের বড়। এই বয়স পর্যন্ত উনি আমাকে অনেক গল্প শুনিয়েছেন, অনেক কথা বলেছেন, প্রতিটা পদে পদে। মনে করেন আমি ইন্টারে উঠবো, ক্লাস 9 থেকে আমাকে ওই সবক দেওয়া শুরু করেছেন, এরকম একটা বিষয় আর কি। এবং অভিনয় সংক্রান্ত অনেক কিছু উনি আমাকে আলাপ করেছেন, আমাকে থিয়েটারে প্রথম ইন্ট্রোডিউস করিয়েছেন তিনি। তো সবকিছু মিলে উনি আমার একমাত্র আইডল সবকিছু। কিন্তু সবাই আসলে প্রয়াত হুমায়ুন ফরিদী স্যারের সাথে আপনার একটা তুলনা কিন্তু করতে এটা চায়, ভালো যে লাগা থেকে হয়তো হ্যাঁ, করে, যে যেমন সেই মনে করেন পথে যদি- মেসিকে আমরা ম্যারাডোনার সাথে তুলনা করতে চাই, এই ভালো লাগা থেকে হয়তো বা করেন। বা কেউ কেউ পঙ্কজ ত্রিপাঠীর কথা বলেন, হ্যাঁ। উনি নিশ্চয় পঙ্কজ ত্রিপাঠীকে পছন্দ করেন, আমাকে আপনাকে করেন, পছন্দ যার করেন। কারণে পছন্দের মানুষের সাথে মেলাতে হয়তো পছন্দ করেন, এই কারণে হয়তো অনেকে বলেন আর কি। দুর্দান্ত, এবং ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, এবং অনেক অনেক শুভকামনা থাকছে। খুব শীঘ্রই আসলে মাস্টারটা আমরাও দেখতে চাই, সেই প্রত্যাশা রাখছি, এবং পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আর যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ, মেরিল ক্যাফে লাইভকে ধন্যবাদ। আর দর্শক যারা আছেন, এখন রমজান মাস চলছে, আপনারা একটু খাবার দাবার সাবধানে খাবেন, একটু শরীর স্বাস্থ্য সচেতনতা মেনটেন করবেন, প্রপার রেস্ট নেবেন, ভাজাবোড়া কম খাবেন, শরীরের মধ্যে যাবতীয় সবজি জাতীয় যা কিছু, গ্রিন জাতীয় যা কিছু আছে ওগুলা খান, তেল চর্বি কম খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও অনেক ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভ থেকে। আবারও দেখা হবে প্রিয় অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং খাবার দাবার কিন্তু মেনে চলতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।